প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিচলিত নন নান্নু। ভুল শুধরে সিরিজে ভালো ফলের প্রত্যাশা। টাইগারদের উপর আস্থা রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও। মিস্টেকগুলি করেছে এই ম্যাচটায় তাড়াতাড়ি সেলফ অ্যাসেস করে যদি নিজেরা তৈরি করতে পারলে ভালো কিছু দেখতে পারবো। অনেক সময় ভালো পারফর্ম করে, অনেক সময় হয়তো বা কিছুটা ডিটোরেট করে, বাট খারাপ করলে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কি কি করণীয় রয়েছে। বাবার শেষকৃত্যে অংশ নিতে পরিবারসহ রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। সমবেদনা জানাতে সমর্থকদের ভিড়, হোরহেকে শ্রদ্ধা জানিয়ে ইন্টার মায়ামির 1 মিনিট নীরবতা পালন। জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে সমালোচনার জবাব দিল ফিফা। প্রেসিডেন্টকে দুর্বল করতে চেষ্টা চালাচ্ছে একটা পক্ষ, প্রেমের গুঞ্জনও ভিত্তিহীন বলে দাবি। এবং প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে রুখে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফেরেঙ্ক ভারোসকে হারালো মরিনিওর রিয়াল মাদ্রিদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। খেলার খবরে যাওয়ার আগে একটু অন্য প্রসঙ্গ জানাতে চাই। রাজধানীর মিন্টো রোডে কথা বলছেন 11 দলীয় ঐক্যের নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। আমরা সকলের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাষ্ট্রপতি প্রার্থীর হাতটা ধরে আপনার সামনে একটু ও আচ্ছা, মাশাআল্লাহ। আরো বাকি অন্যান্য দলের যারা তারাও একটু ধরে সামনের সারির লোকেরা ধরে। রাজধানীর মিন্টো রোডে কথা বলছিলেন 11 দলীয় ঐক্যের নেতারা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাব সেখানে। যাবেন দেখবেন যে বাঙালি শুধু সব গিজগিজ করছে, কারা? যে সমস্ত সিলেটি। এবং শুনলে অবাক হবেন আপনারা, সিলেটে একটা ইন্ডাস্ট্রি আছে। এই ইন্ডাস্ট্রিটাকে ওই লন্ডনে যেটাকে বলা হয় কারি ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো সমস্ত সিলেটি লোকেদের প্রায় মোর দেন 12,000, না 12,000-এর ওপরে। হ্যাঁ, 10 বিলিয়ন পাউন্ডসের একটা ইন্ডাস্ট্রি। এখানে আরো একজন আছেন, কানাডায় থাকেন, ফয়সাল সাহেব, উনিও সিলেট বাড়ি। তো আমি কথাগুলো এই জন্য বলছি যে আপনারা একদিন বলছে সিলেট, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কক্সবাজার, চিটাগাং, দেখবেন এই লোকগুলো আমাদের চেয়ে অনেক সলভেন্ট, তারা অনেক সচ্ছল। কেন? তাদের প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ বিদেশে আছে। বিদেশ থেকে যে টাকা আয় করে সেখান দিয়ে তাদের পরিবার সচ্ছলভাবে চলে। এখানে তারা ব্যবসা বাণিজ্য করে অন্যভাবে চলে। আর আমাদের লোকজন বিদেশে যেতেই চায় না। আমি আপনাদের গল্প বলেছিলাম, সত্য ঘটনা। আমার বাবাও পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তা আমার বাবা পৌরসভার একটা মার্কেট তৈরি করলেন, নিউ মার্কেট। তো সেই নিউ মার্কেটে দোকান বরাদ্দ হবে। তো আমার বাবা সব আমাদের স্থানীয় লোকজন যারা আমাদের ঠাকুরগার এত্তিকার ডেকে ডেকে বললেন, বাবা তোমরা একটা করে দোকান নাও। তো বলছি, বলেনি কি চেয়ারম্যান সাহেব, আমরা দোকানদারি করব না? আমরা তো জমিদার, বাড়ি আছে, জমি আছে, আমি দোকানদারি করব। নেয়নি। নিল ওই আপনার মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লার এলাকার লোকেরা যারা ওখানে থাকতে, তারা এসে আপনার দোকানগুলো নিল। এখন ঠাকুরগাঁতে তারা সবচেয়ে বড় ধনী লোক। আর আমার ওই স্থানীয় লোকেরা জমি বেচতে বেচতে প্রায় নিঃস্ব হয়ে গিয়ে গ্রামে গিয়ে বাস করতেছে। রংপুরে এক অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এবার চলে যাচ্ছি খেলার খবরে। জিম্বাবুয়েতে আশানুরূপ পারফরমেন্স না আসলেও টাইগারদের ওপর আস্থা হারাচ্ছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে ঘরের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিক পারফরমেন্স করে শান্তরা দেখিয়েছে তাদের সক্ষমতা। আগের সিরিজের ভুল শোধরাতে পারলে ডারউইন ও ম্যাকাইয়ের কঠিন কন্ডিশনেও বাংলাদেশ ইতিবাচক কিছু করবে বলেই প্রত্যাশা আমিনুল হকের।
23 বছরের অপেক্ষার অবসান হতে চলছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। 15 সদস্যের স্কোয়াডের সবাই প্রথমবার সাদা পোশাকে খেলবে ডাউন আন্ডারে। রোমাঞ্চের সঙ্গে আছে চ্যালেঞ্জও, তবে টাইগারদের নিয়ে আশায় বুক বাঁধছেন সবাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে বাজে পারফরমেন্স। তার আগে জিম্বাবুয়েতে একেবারে নাকানি চুবানি খেয়েছে শান্ত মিরাজরা। দলে আছে ইনজুরি সমস্যা, নেই নাহিদ রানা। তারপরও টাইগারদের উপর থেকে আশা হারাচ্ছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জিম্বাবুয়ের পারফরমেন্স থেকে শিক্ষা নেবেন ক্রিকেটাররা, বিশ্বাস আমিনুলের। আমরা ঢাকাতে দেখেছি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে খেলেছে, আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে খেলেছে সেটাও দেখেছি, পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে খেলেছে সেটাও দেখেছি। সো আমার কাছে মনে হয় যে ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পেরেছি, বাট হয়তোবা জিম্বাবুয়ের সাথে আমাদের যে আশানুরূপ যেটা মানে জিম্বাবুয়ের মাটিতে যেটা করার দরকার ছিল সেটা পারফর্ম করতে পারেনি। এটা আমাদের খেলোয়াড়ি ভাষা, এটা হতে পারে। অনেক সময় ভালো পারফর্ম করে, অনেক সময় হয়তোবা কিছুটা ডিটোরেট করে, বাট খারাপ করলে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কি কি করণীয় রয়েছে, ভুল ত্রুটিগুলো সেগুলো শুধরে উঠি। ডারউইন ও ম্যাকাইয়ে কঠিন কন্ডিশন, অনেকটা অচেনা অজিদের কাছেও। টাইগাররা এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে হেরেছে ইনিংস ব্যবধানে। তবে আমিনুল হক আশাবাদী টাইগারদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করবে শান্ত বাহিনী। অস্ট্রেলিয়ার সাথে যে নেক্সট যে খেলাগুলো রয়েছে, টেস্ট সিরিজ রয়েছে, সেখানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ টিমের যে এখন বর্তমান যে ধারাবাহিক যে পারফরমেন্স, আমরা আশাবাদী যে বাংলাদেশ খুব বেশি দূর নাই, যে বাংলাদেশ যে বিশ্বকাপের মতো যে ক্রিকেটের যে আসর, সেই আসরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপ বা কাঙ্ক্ষিত যে সেরা সাফল্য সেটা আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ 2003 সালে খেলা 2 টেস্টেই বাজেভাবে হেরেছিল টাইগাররা। এবার সেই পরিসংখ্যান বদলাবেন লিটন তাসকিনরা, বিশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। একটা প্রতিযোগিতা, এটি কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিচলিত নন বিসিবির এইচ গ্রুপ কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। ভুল শুধরে মূল সিরিজে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস তার। এ সময় সেঞ্চুরির জন্য মেহেদী হাসান মিরাজকে প্রশংসায় ভাসান তিনি। মাত্র 54 রান, দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে এটাই টাইগারদের সংগ্রহ। এমন পারফরমেন্সে হতাশ টাইগার সমর্থকেরা, তবে মিনহাজুল আবেদিন নান্নু আস্থা রাখছেন দলের উপর। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে 54 রানে অল আউট হওয়াটা অ্যালার্মিং হিসেবেই দেখছেন নান্নু। তবে প্রস্তুতি ম্যাচ বলেই স্বস্তির ঢেকুর। প্রস্তুতি ম্যাচটা মেজাজ কিন্তু একটু অন্যরকম থাকে। যে কোনো প্রস্তুতি ম্যাচ কিন্তু আপনি প্রস্তুতি ম্যাচের মতোই খেলতে হয়। তো এটার সাথে টেস্ট ক্রিকেটটা মিলালে যে অফিসিয়াল টেস্ট ম্যাচে ওটা হবে না। তো সুতরাং এটাও একটা অ্যালার্ম, কারণ 54 অল আউট হয়ে যাওয়া, এটা তো অবশ্যই প্র্যাকটিসি ম্যাচে আমি বলবো যে পুরো প্রস্তুতি নিতে পারেন। অবশ্য দেশ ছাড়ার আগেই প্রস্তুতি নিয়ে ঘাটতির কথা জানিয়েছিলেন অধিনায়ক শান্ত। নান্নু মনে করেন প্রস্তুতি ছাড়াও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও বেগ পেতে হচ্ছে টাইগারদের। তবে মূল সিরিজের আগেই ভুল শুধরে ভালো করবে দল, এমনটাই বিশ্বাস তার। সেদিক থেকে ডিজার্টার নয়, আমার মনে হয় যে সামনের দিকে দেখা উচিত। আগামী টেস্ট ম্যাচে আরও কয়েকদিন অনুশীলনের একটা সুযোগ পাবে, কন্ডিশনের সাথে ইউজ করতে পারবে, এবং যত তাড়াতাড়ি নিজেদের যে মিস্টেকগুলি করেছে এই ম্যাচটায় তাড়াতাড়ি সেলফ অ্যাসেস করে যদি নিজেরা তৈরি করতে পারে নিজেদেরকে টেস্ট ম্যাচের জন্য, আমার মনে হয় টেস্ট ম্যাচে হয়তো ভালো কিছু দেখতে পারবো। বাকিদের ব্যর্থতার মাঝে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাই প্রশংসা কুড়ালেন নান্নুর। টেস্টের পারফরমেন্স যথেষ্ট ভালো হচ্ছে, 3 দিনের ম্যাচে একটা 100 করেছে, যেটা অন্যান্য ব্যাটাররা পারেনি। তো সেই হিসাবে আমি মনে করি টেস্ট ক্রিকেটে ওর থেকে আমরা আরও ভালো কিছু আসবো। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। পরের ম্যাচ ম্যাকাইতে 23 তারিখ। এর আগেই নিজেদের গুছিয়ে নেওয়ার প্রত্যাশা টাইগারদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে হেরেছে সাকিব হৃদয়ের জাফনা কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে জাফনার দেয়া 124 রানের লক্ষ্য 5 উইকেট হাতে রেখে পূরণ করে গল গ্যালান্টস। গলের স্কোয়াডে নুরুল হাসান সোহান থাকলেও ছিলেন না ফাইনালের একাদশে। ফাইনালে ব্যাট হাতে সাকিব হৃদয় দুজনেই ব্যর্থ হন। সাকিব 13 বলে করেন 9 রান, হৃদয়ের ব্যাট থেকে আসে 10 বলে 10 রান। তবে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার 4 ওভারে মাত্র 15 রানের খরচায় নেন 2 উইকেট। জবাবে 25 বল হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গল। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় এলপিএলে।
শেষবারের মতো বাবাকে দেখতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন মা সেলিয়া সহ পরিবারের অন্য সদস্যরা। পারিবারিকভাবে সম্পন্ন হবে হোর্হে মেসির শেষকৃত্য। এদিকে ইন্টার মায়ামির ম্যাচে মেসির বাবার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গোল করে মেসিকে উৎসর্গ করেন সতীর্থ রদ্রিগো ডি পল। প্রিয় শহর রোজারিওতে কতবারই তো যাওয়া হলো মেসির, তবে এবারের যাত্রাটা সবচেয়ে বেদনা বিধুর। বাবা হারানোর শোকে কাতর মেসি ফিরেছেন আপন বাড়িতে বাবা হোর্হে মেসিকে শোক বিদায় জানাতে, যাকে ছাড়া আজকের মেসির অস্তিত্বটাই ছিল অসম্ভব। বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র ফোর্ট লডারডেল থেকে ব্যক্তিগত বিমানে রোজারিওর উদ্দেশ্যে রওনা হন মেসি। মা সেলিয়া, স্ত্রী আন্তোনেলা রকুজ্জো সহ পুরো পরিবারের গন্তব্য হোর্হে মেসির শেষকৃত্য। এমন দুঃসময়ে সমবেদনা জানাতে মেসির বাড়ির আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত সমর্থকরা। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, হোর্হে মেসির শেষকৃত্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে না। তবুও থামানোর উপায় নেই মেসি ভক্তদের। রাত থেকে ভোর পর্যন্ত মেসির বাড়ির পাশে অপেক্ষমান তারা। পতাকায় হোর্হে মেসির নাম লিখে সম্মান জানাচ্ছেন অনেকে। বাবাকে হারানো মেসির জীবনে এক অপূরণীয় ক্ষতি মনে করেন তার স্বজন ও এলাকার মানুষ। প্রথমে গুগলে দেখে আমি বিশ্বাস করিনি। বিশ্বকাপের সময়ও মেসির বাবার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু যখন এবার এই দুঃসংবাদের সত্যতা পেলাম, সত্যিই খারাপ লাগলো। তাকে দেব বলে দেশের পতাকা সংরক্ষণে রেখেছি। হোর্হে মেসি অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন। আপনি দেখবেন মেসিও ঠিক একই চরিত্রের মানুষ। এই পরিবার কখনোই কোনো প্রতিবেশীদের সাথে বিবাদে লিপ্ত ছিল না। হোর্হে মেসি ছেলেকে সবসময় তার সাথে রাখত। পরিবারের ভালোর জন্য সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল। মেসির আজকের ক্যারিয়ারের তার বাবার অবদান অনেক। হোর্হে মেসির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, কনমেবল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সহ বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সংস্থাগুলো। শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশনা দিয়েছে এএফএ। শোক সন্তপ্ত মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন তার সতীর্থরাও। মেসির বাবাকে স্মরণ করা হয় ইন্টার মায়ামির ম্যাচেও। গোলের পর জার্সির নিচে পরিহিত মেসির জার্সি প্রদর্শন করে গোলটি মেসি ও তার পরিবারের প্রতি উৎসর্গ করেছেন রদ্রিগো ডি পল। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মায়ামিতে দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন মেসি। পরদিনই MLS-এর লিগস কাপে মন্টেরির বিপক্ষে খেলার কথা ছিল তার। সে সময়ই আসে দুঃসংবাদ। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রোজারিওর সানাতোরিও সেন্ট্রোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 68 বছর বয়সী হোর্হে মেসি। 39 বছর জীবনে যিনি ছিলেন মেসির সবচেয়ে কাছের মানুষ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। 2026 বিশ্বকাপকে সফল আয়োজন দাবি করলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছিলেন প্রাণ নাশের হুমকির মুখে। সন্ত্রাসীরা কয়েকবার মেসিকে হত্যা চেষ্টা করে। রেফারিকেও ফোনে হুমকি দেয় উগ্রবাদী একটি গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI-এর গোপন নথিতে উঠে আসে এমন ভয়ঙ্কর সব তথ্য। স্পেনের একটি গণমাধ্যম জানায় রোনালদো, এমবাপেরাও ছিলেন নিরাপত্তা শঙ্কায়। ফাইনাল হেরে তো কেবল বিশ্বকাপটাই মিস হয়েছে। তবে গোয়েন্দা রিপোর্ট, একটু এদিক সেদিক কিংবা নিরাপত্তায় ঢিলেমি হলেই যে জীবনটাই যেত মেসির। বোমা মেরে মেসিকে হত্যার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। কয়েকবার চেষ্টা করে পরিকল্পনার খুব কাছে চলে যায় একদল উগ্রপন্থী। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। এছাড়া পুরো বিশ্বকাপ জুড়ে হয়রানির শিকার হয়েছেন অনেক তারকা ফুটবলার, এমনকি ম্যাচ অফিসিয়ালরাও। এমন সব রোমহর্ষক ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের সফল আয়োজন দাবি করা বিশ্বকাপে। দেশটির গোয়েন্দা সংস্থা FBI-এর ফাঁস হওয়া গোপন নথিতে পাওয়া গেছে এসব তথ্য, যা নিয়ে প্রতিবেদন করেছে স্পেনের গণমাধ্যম প্রেন্সা ইবেরিকা। শুধু মেসি নয়, রোনালদো ছিলেন মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে। এমবাপেকেও সামলাতে হয়েছে বহুমুখী আক্রমণ। গোল মিস করার কারণে স্ত্রী সহ হত্যার হুমকি দেয়া হয় নরওয়ের খেলোয়াড়কে। দক্ষিণ কোরিয়ার পুরো দলকে বিমানবন্দরে শেষ করে দেওয়ার ভয়াবহ পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়ার। সে ম্যাচের পর হোয়াটসঅ্যাপে ৬,০০০-এর বেশি হত্যার হুমকি পান রেফারি। ভিডিও সহকারী রেফারির সঙ্গেও ঘটে এমন ঘটনা। আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে সরাসরি স্টেডিয়ামে হামলার হুমকি দেয় এক ব্যক্তি। পরে জানা যায় তার টার্গেট ছিল মেসি। রোনালদোকে ঘিরেও ছিল নিরাপত্তা উদ্বেগ। অজ্ঞাত এক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। এমবাপেকে নিয়ে ছড়ানো উত্তেজনা তো সকলেরই জানা। ফরাসি তারকার কুশপুত্তলিকা পোড়ানো হয় জনসমক্ষে। বর্ণবাদী স্লোগান দেয়া হয় তার বিরুদ্ধে। সন্ত্রাসীরা চেষ্টা করেছিল ইংল্যান্ডের মিডিয়া সেন্টারের নিরাপত্তা বেষ্টনী ভাঙার। আশঙ্কা ছিল ড্রোন হামলার। পরে সেখানে ৩ স্তরের বিশেষ নিরাপত্তা দেয় পুলিশ। বিশ্বকাপ শেষ হলো প্রায় ১ মাস, তবে এখনও চলমান বিতর্ক। আবারও বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র। তবে এ প্রতিবেদন প্রকাশ্যে আসার পর উত্তর আমেরিকার দেশটিতে অ্যাথলেটরা খেলতে যেতে চাইবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে চলা সমালোচনার কড়া জবাব দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কয়েক পাতার এক বিবৃতিতে ফিফা জানায় কিছু পক্ষ ফিফা প্রেসিডেন্টকে দুর্বল করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, যা প্রতিহত করবে তারা। এছাড়া ইনফান্তিনোর প্রেমের গুঞ্জনও ভিত্তিহীন বলে দাবি করা হয় বিবৃতিতে। এমন কর্মকাণ্ডের জন্য ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারটি কি এবার সত্যিই নড়বড়ে? একদিকে পদত্যাগের দাবি, অন্যদিকে উয়েফার প্রকাশ্য অনাস্থা। এর সঙ্গে যোগ হয়েছে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যিক পরিকল্পনা ভেস্তে যাওয়ার ধাক্কা। সব মিলিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন উত্তাপ তুঙ্গে, তখনই কঠোর বার্তা দিয়েছে ফিফা। এটা ক্রমশই স্পষ্ট হচ্ছে যে কিছু পক্ষ ফিফা ও সভাপতিকে দুর্বল করতে সমন্বিত ও চলমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিফা সভাপতির নির্বাচন নিয়ে এমন কোনো প্রতিক্রিয়া আমরা সমর্থন, সহযোগিতা বা সহায়তা করব না, যা ফিফার গঠনতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কারা ইনফান্তিনোর বিরুদ্ধে এই প্রচেষ্টায় যুক্ত, বিবৃতিতে তাদের নাম প্রকাশ করেনি ফিফা। কিন্তু প্রশ্ন, হঠাৎ কেন এমন কঠোর অবস্থানে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা? এর পেছনে আছে গত কয়েক সপ্তাহের একের পর এক ঘটনা। বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক সত্ত্ব থেকে প্রায় $4.2 বিলিয়ন তোলার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। কিন্তু পরিকল্পনা সামনে আসতেই আপত্তি তোলে উয়েফা, কনকাকাফ, এএফসি এবং ফিফার কয়েকজন শীর্ষ কর্মকর্তা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যখন ইনফান্তিনোর পদত্যাগের দাবিও সামনে আসে। ফিফা প্রেসিডেন্ট গণতান্ত্রিকভাবে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ভোটে নির্বাচিত হয়েছেন এবং এখনও তাদের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছেন। একদিকে ইউরোপীয়দের অনাস্থা, অন্যদিকে ফিফার সদস্যদের বড় একটি অংশের সমর্থনের দাবি। লড়াইটা এখন কেবল একজন প্রেসিডেন্টকে ঘিরে নয়, এটি ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব ও ক্ষমতার কাঠামো নিয়েও। এরই মধ্যে ইনফান্তিনোর উয়েফাতে থাকাকালীন পুরনো প্রেমের একটি বিষয়ও নতুন করে আলোচনায়। এক সাবেক উয়েফা কর্মীকে দেয়া অর্থ নিয়ে প্রশ্ন তুলেছে একটি সংবাদ মাধ্যম। ইনফান্তিনো অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। ফিফাও দিয়েছে কঠোর ব্যবস্থা নেয়ার বার্তা। অনুমান কিংবা ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত না। কোনো ভিত্তিহীন অভিযোগ বারবার বলা হলেই সেটা সত্য হয়ে যায় না। সমালোচনা করার সুযোগ সবার আছে, কিন্তু সেই সুযোগে তথ্য বিকৃত করে ভিত্তিহীন অভিযোগকে বড় করে বিভ্রান্তি তৈরি করা যাবে না। কোনো প্রতিবেদন ভুল বা বিভ্রান্তিকর হলে ফিফা তার কঠোর প্রতিবাদ করবে। ইনফান্তিনো অবশ্য নেতৃত্বের প্রশ্নে একেবারে একা নন। এমন প্রক্রিয়ায় তাকে সভাপতির চেয়ার থেকে সরানোকে সমর্থন দেবে না দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। আফ্রিকান ফুটবল কনফেডারেশনও পূর্ণ সমর্থন দিয়েছে ইনফান্তিনোকে। তামিম হোসেন, সময় সংবাদ। 20 জন যাওয়ার কথা থাকলেও 24 হকি খেলোয়াড়কে এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য জার্মানি পাঠাচ্ছে হকি ফেডারেশন। ম্যানেজমেন্টের চাওয়াতে স্কোয়াড বড় করা হয়েছে বলে জানান সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ আদেল। এখান থেকে এশিয়ান গেমসের 18 জনের স্কোয়াড বাছাই করা হবে বলে নিশ্চিত করেন তিনি। এছাড়া দেশের ক্যাম্পে আধুনিক টেকনিক ও ট্যাকটিক্সে শিষ্যদের পারদর্শী করে তুলছেন কোচ পিটার গেরহার্ড। এশিয়ান গেমসের মঞ্চে ঝান্ডা উড়াবে বাংলাদেশ হকি দল। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে লড়াইটা সহজ নয় জিমি আমিরুলদের জন্য। সে কথা জানা আছে হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিরও। তাই তো প্রস্তুতিতেও কোনো ঘাটতি রাখতে চাইছে না তারা।
দেশের মাটিতে মাসব্যাপী ক্যাম্প শুরুটা হয়েছিল ৩৮ জনকে নিয়ে, সেখান থেকে ১৪ জনকে ছেটে ফেলে ২৪-এ নামিয়ে এনেছে কোচ পিটার গেরহার্ড। এই তালিকা আরও ছোট করে ২০ জনকে নিয়ে জার্মানিতে এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশ হকি দলের। তবে ম্যানেজমেন্টের চাওয়াতেই ২৪ জনের দল নিয়ে বিদেশে যাওয়া হচ্ছে বলে জানান সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ আদেল। একটা কোচ নিশ্চয়ই ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দেখে যে আমি তাকে লিঙ্কেও খেলাতে পারছি, আমি তাকে ডিফেন্সও করাতে পারছি, আমি ফরওয়ার্ড লাইনে খেলাতে পারছি, ওইভাবে চিন্তা করে টিমটা সেট আপ করা হয়েছে। জার্মানি সফর শুধু প্রস্তুতির জন্য নয়, খেলোয়াড়দের নিজেদের প্রমাণেরও বড় মঞ্চ। প্রতিটি অনুশীলন সেশন, ম্যাচ আর পারফরমেন্সের দিকে তীক্ষ্ণ নজর রাখবে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট। এখান থেকেই বাছাই হবে এশিয়ান গেমসের সেরা স্কোয়াড। এশিয়ান গেমসের জন্য পুরো এই 24 প্লেয়ার্স যাবে, গিয়ে এদের মধ্যে থেকে আমরা বাছাই করব যে কোন 18 জন টিমে চান্স পায়। দেশের ক্যাম্পে আধুনিক হকির সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ চলেছে পুরো দমে। কোচ পিটার গেরহার্ডের অধীনে চলছে টেকনিক ও ট্যাকটিক্সের নিবিড় অনুশীলন। জাতীয় দলের সিনিয়র ক্যাম্পেইনার মাইনুল ইসলাম কৌশিক জানান, মাঠের প্রশিক্ষণ ফলপ্রসূ হচ্ছে তাদের জন্য। জার্মান কোচ পিটার আসার পরে থেকে আমরা নতুন অনেক কিছু শিখতে পারছি এবং নতুন টেকনিক, ট্যাকটিক্স, নতুন ট্রেনিংয়ের ধারা, কিভাবে বল পাসিং করতে হবে, ওয়াল পাস, তারপরে বিভিন্ন ধরনের নতুন অনেক কিছু আমরা শিখতে পারছি এবং গেমের মধ্যে সেগুলো অ্যাপ্লাই করছি এবং সেগুলো কার্যকর হচ্ছে। চলতি সপ্তাহে জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশ্যে দেশ ছাড়বে গেরহার্ডের শিষ্যরা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রায় ৪০ বছর আগে যে বলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত হ্যান্ড অফ গড এবং সবচেয়ে আলোচিত গোল অফ দ্য সেঞ্চুরি করেছিলেন দিয়েগো ম্যারাডোনা, সেই বল এবার উঠছে নিলামে। যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক হেরিটেজ অকশনের আয়োজনে ২১ থেকে ২৩ আগস্ট হবে নিলাম। উদ্বোধনী দর হাঁকানো হয়েছে $২৫ লাখ, তবে $১ কোটি পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য দাঁড়ায় প্রায় ১২৩ কোটি টাকা। ২২ জুন ১৯৮৬ মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ইংল্যান্ড। ম্যাচ তখন গোলশূন্য। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন বল ধরতে এগিয়ে আসতেই তার সঙ্গে লাফ দেন দিয়েগো ম্যারাডোনা। মাথার বদলে হাত দিয়ে বল পাঠিয়ে দেন জালে। রেফারি আলী বিন নাসের হ্যান্ডবল দেখতে না পাওয়ায় গোলটি আর্জেন্টিনার পক্ষে যায়। গোলটি নিয়ে তুমুল বিতর্ক হলেও সিদ্ধান্ত বদলায়নি। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ম্যারাডোনার বিখ্যাত ব্যাখ্যা, গোলটি হয়েছিল একটু ম্যারাডোনার মাথা দিয়ে আর একটু ঈশ্বরের হাত দিয়ে। সেখান থেকেই ইতিহাসে এই গোলটি পরিচিতি পায় হ্যান্ড অফ গড নামে। সেই বলের গল্প এখানেই শেষ নয়। কয়েক মিনিট পর আবারও বল পায়ে ছুটলেন ম্যারাডোনা। মাঝমাঠ থেকে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে ঢুকে পড়লেন বক্সে। এরপর নিখুঁত ফিনিশিং। বিতর্কহীন সেই গোলটি পরে ফিফার ভোটে নির্বাচিত হয় গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে। একই ম্যাচের একটা বলই হয়ে যায় দুই ইতিহাসের সাক্ষী। একটি গোল ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত, অন্যটি সবচেয়ে বিখ্যাত ব্যক্তিগত নৈপুণ্যের প্রতীক। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটিতে আর্জেন্টিনা জয় পায় ২-১ গোলে। এর ধারাবাহিকতায় এরপর সেই বিশ্বকাপও জিতে নেয় আর্জেন্টিনা। সেমিফাইনালে বেলজিয়ামকে ২-০ গোলে হারানোর পর ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা তুলে নেয় তারা। পুরো আসরে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিতে গোল্ডেন বলও জেতেন ম্যারাডোনা। সময় গড়িয়েছে প্রায় ৪ দশক। এখন সেই ঐতিহাসিক বলের জায়গা ফুটবল মাঠে নয়, নিলামের মঞ্চে। ২১ থেকে ২৩ আগস্ট হবে নিলাম। টেক্সাস ভিত্তিক হেরিটেজ অকশনস বলটির উদ্বোধনী দর ধরেছে $২৫ লাখ। নিলামে সর্বোচ্চ দর উঠতে পারে প্রায় $১ কোটি পর্যন্ত, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৩ কোটি টাকা। এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এই বলের মালিকানা ও ইতিহাসও কম চমকপ্রদ নয়।
বলটি 2022 সালে নিলামে উঠেছিল, দাম উঠেছিল প্রায় 33 কোটি টাকা, কিন্তু নির্ধারিত রিজার্ভ মূল্য পূরণ না হওয়ায় সেবার বলটি বিক্রি হয়নি। এবার আবারও নিলামে ফিরছে সেই বল, অর্থাৎ 4 বছরেই এর সম্ভাব্য মূল্য কয়েক গুণ বেড়ে গেছে। ম্যারাডোনার সেই ম্যাচের জার্সিও এর আগে নিলামের রেকর্ড গড়েছিল। 2022 সালে জার্সিটি বিক্রি হয়েছিল 93 লাখ মার্কিন ডলারে। এবার তাই নজর থাকবে ম্যারাডোনার পায়ে ইতিহাস লেখা এই বল কি তার পরিহিত জার্সির দামকেও ছাড়িয়ে যেতে পারে? একসময় এই বল ছিল শুধু একটি ম্যাচের সরঞ্জাম, ম্যারাডোনার পায়ের ছন্দে সেটিই হয়ে গেছে ইতিহাসের সাক্ষী। এবার নিলামের মঞ্চে সেই ইতিহাসের দাম কত উঠে সেদিকেই চোখ পুরো ফুটবল বিশ্বের। নূরে জান্নাত, সময় সংবাদ। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে 1-1 গোলে ড্র করেছে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সুইডেনের গোটেনবার্গে শুরুতে এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেন ইব্রাহিম এমবায়ে, তবে লিড ধরে রাখতে পারেনি প্যারিসিয়ানরা। 32 মিনিটেই সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। 1-1 গোলের ড্রতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুদলই চালায় একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ, কিন্তু একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কেউই। শেষ পর্যন্ত 1-1 গোলেই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। তবে ম্যাচে মেসন মাউন্টের ইনজুরি বড় চিন্তায় ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হাঙ্গেরির ক্লাব ফেরেনভারোসকে 2-1 ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোস। ফেরেনভারোস স্টেডিয়ামে দলের মূল খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ শেষে এখনও এমবাপে, বেলিংহ্যামরা যোগ দেননি দলের সঙ্গে। তবে সাইড বেঞ্চের খেলোয়াড়দের নিয়েও জয় পেতে বেগ পেতে হয়নি হোসে মরিনিওর দলকে। 41 মিনিটে রিয়াল মাদ্রিদ একাডেমির সেন্টার ব্যাক মারিও ডিভাসের গোলে এগিয়ে যায় মাদ্রিদিস্তারা। বিরতি থেকে ফিরে দলের নতুন সাইনিং কার্লোস এসপির গোলে লিড বাড়ায় অতিথিরা। 57 মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান কেনান কোদ্রো। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় পায় রিয়াল। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখা নির্বাচনে প্রশান্ত কুমার অরুণ সভাপতি ও সৈয়দ আসাদুর রহমান বিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার দিনাজপুর স্টেডিয়ামে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনাজপুর ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে মোট 15টি পদের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 13টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়লাভ করেন। 19 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশান্ত কুমার অরুণ। সমান সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন আজাদুর রহমান বিপু। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান তালুকদার মাসুম ও মোহাম্মদ ইমাম হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন রিয়াসাদুজ্জামান জিসান। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন সানজিদ শাহাদীপ ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সুবি। জমকালো আয়োজনে পর্দা নামল ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় ঝিনাইদহ লাইফওয়ে ফুটবল ক্লাব ও কুষ্টিয়ার পোরাদহ ওয়ান্ডারার্স ক্লাব। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে দুদল। ম্যাচের 11 মিনিটে দলকে এগিয়ে নেয় পোরাদহ ওয়ান্ডারার্স ক্লাবের বিদেশি খেলোয়াড় মজি। এর কিছু সময় পর আলামিন ব্যবধান 2-0 করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরে স্বাগতিকরা। 57 মিনিটে ঝিনাইদহের বেলাল দলকে সমতায় আনেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে খেলা দেখতে আসা হাজারো দর্শকের মাঝে বাড়তে থাকে উত্তেজনা। খেলার 61 মিনিটে ঝিনাইদহের রাকিব গোল করে 3-2 দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় এবারের আসরে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ লাইফওয়ে ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিচলিত নন নান্নু। ভুল শুধরে সিরিজে ভালো ফলের প্রত্যাশা। টাইগারদের উপর আস্থা রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাবার শেষকৃত্যে অংশ নিতে পরিবার সহ রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। সমবেদনা জানাতে সমর্থকদের ভিড়। হোরহেকে শ্রদ্ধা জানিয়ে ইন্টার মায়ামির 1 মিনিট নীরবতা। এবং জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে সমালোচনার জবাব দিল ফিফা। প্রেসিডেন্টকে দুর্বল করতে চেষ্টা চালাচ্ছে একটা পক্ষ। প্রেমের গুঞ্জনও ভিত্তিহীন বলে দাবি।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।